বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে অমিত শাহের আম্বেদকর মন্তব্য নিয়ে সমগ্র দেশ উত্তাল হয়ে পড়েছে। যদিও আমরা পশ্চিমবাংলায় বসে সেই উত্তাল পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারছি না, আর আমাদের মিডিয়া হাউসগুলো, গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে যতটা প্রচারে ব্যস্ত আছে, ঠিক ততটা প্রচারে ব্যস্ত নেই সংবিধান প্রশ্নে, আম্বেদকরের প্রশ্ন নিয়ে ততটা প্রচার করতে তারা চাইছে না। সেজন্যই আমরা অনেক খবর, অনেক বিষয় আমরা উপলব্ধি করতে পারছি না। আর আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের যে গুরুত্বপূর্ণ সমস্যা, আমাদের দেশের যে জ্বলন্ত সমস্যা, সেগুলো নিয়ে আমরা পর্যালোচনা না করে অন্যদের দোষ ত্রুটি খুঁজতে ব্যস্ত থাকি। আমরা কিভাবে ভালো থাকব, আমরা কিভাবে শান্তিতে থাকব, আমরা কিভাবে সম্প্রীতির মধ্যে বিরাজ করব, সেদিকে না তাকিয়ে আমাদের লোকতন্ত্র, আমাদের গণতন্ত্র, আমাদের সিস্টেম কিভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করবে, সেই প্রশ্নগুলো তো না তুলে আমরা অন্যের দিকে তাকিয়ে রয়েছি। এই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে আম্বেদকর ইস্যুতে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান সহ এবং কি দিল্লিতে পর্যন্ত বিক্ষোভ অব্যাহত রয়েছে অমিত শাহের ক্ষমা চাওয়ার দাবিতে, অমিত শাহের পদত্যাগের দাবিতে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে সেটা তদন্ত করবে দিল্লির পুলিশের অপরাধ দমন শাখা, আর প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। তিনি নাকি নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। অর্থাৎ এতদিন পরে কেন এই ধরনের কথাবার্তা, সেটা আমরা বুঝে উঠতে পারছি না। অর্থাৎ তিনি যখন ভোটে দাঁড়ালেন, হলফনামা পেশ করলেন, তখনই তো প্রতিবাদ করা উচিত ছিল, মিথ্যা কথা বলেছে। এতদিন পর মনে পড়ল বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন, সে নব্যহরি দাস, তার মনে পড়ল যে তিনি একটি রিট পিটিশন দাখিল করে দিলেন কেরল হাইকোর্টে। যাই হোক, এগুলো নিয়ে পরে আলোচনা করা হবে। আজকে যে আমাদের আলোচনার বিষয় আপনারা থাম্বনেলে দেখতে পাচ্ছেন, যে আম্বেদকর ইস্যু নিয়ে বা আম্বেদকরকে কটাক্ষ করা বা তার প্রতি যেভাবে একটি মন্তব্য করেছেন অমিত শাহের, যে আম্বেদকরের নাম যতবার নেওয়া হয়েছে এতবার যদি ভগবানের নাম নেওয়া হতো তাহলে 7 জন্ম স্বর্গবাস হয়ে যেত আমাদের, যারা বলছেন, যারা এই কাজটা করছেন। এতে করে আম্বেদকরকে ছোট করা হয়েছে এবং স্বাভাবিকভাবেই যারা একটু এই ভাষা তত্ত্ব নিয়ে আলোচনা করেন তারা এটা মানবেন যে এটা ছোট করা হয়েছে বা তাকে নিচু করা হয়েছে, তাকে অপমান করা হয়েছে। এই প্রেক্ষাপটে আম্বেদকরকে সামনে রেখে যারা এদেশে যারা রাজনীতি করে থাকেন, অর্থাৎ আম্বেদকরের দলিত রাজনীতি, আম্বেদকরের পিছিয়ে বর্গ রাজনীতি, আম্বেদকরের সামাজিক ন্যায়ের রাজনীতি যারা করেন, তাদের মধ্যে অগ্রগণ্য কয়েকটি রাজনৈতিক দল হলো সমাজবাদী পার্টি, তারপরে আপনা দল, আমাদের আরজেডি দল অর্থাৎ তেজস্বী যাদবের দল বা লালু প্রসাদ যাদবের দল, এবং নীতিশ কুমারের জনতা দল ইউনাইট, জিতেন মাঝির দল, আর চিরাগ পাসওয়ানের দল। এই দলগুলির মূলত দলিত এবং পিছিয়ে বর্গ সমাজকে নিয়ে তারা রাজনীতি করেন এবং তাদের যে সাফল্য, রাজনীতিতে সাফল্য, তারা এই সমাজ থেকেই পেয়ে থাকেন। এই সমাজের একজন পূজনীয় ব্যক্তিকে যারা তারাকে ভগবান বলে সম্মান দেখান, আম্বেদকরকে, তার সম্বন্ধে যে কটাক্ষ করা হয়েছে সেটা নিঃসন্দেহে তার প্রভাব এই দলিত সমাজের, অতি পিছিয়ে বর্গ সমাজে এবং স্বাভাবিকভাবে যারা দেশের সংবিধানকে মান্যতা দেন, যারা সচেতন নাগরিক, তাদের মধ্যে প্রভাব পড়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। নীতিশ কুমার অর্থাৎ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আর কয়েক মাস পরেই আবার নির্বাচনের মুখোমুখি হতে চলেছেন।
এবং আম্বেদকরের মন্তব্যের পর, আম্বেদকরের সম্পর্কে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পরেই হঠাৎ করে দেখা গেল নীতিশ কুমার নিশ্চুপ হয়ে গেলেন, চুপ করে গেলেন, ঘর থেকে বেরোলেন না, একবারে অন্তরালে চলে গেলেন। এমনকি পাটনাতে বিজনেস সামিট হয়েছে, অর্থাৎ ইনভেস্টমেন্টরা যে প্রতি বছর আমাদের যেমন এখানে শিল্প সম্মেলন হয়, ঠিক সেরকমই ওখানে ইনভেস্টার সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে ওই রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার উপস্থিত ছিলেন না, দুই উপমুখ্যমন্ত্রী গেলেও নীতিশ কুমার ছিলেন না। বলা হয়েছে নীতিশ কুমারের শরীর খারাপ বলে জানানো হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম যে অরবিন্দ কেজরিওয়াল তিনি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখে আম্বেদকর ইস্যুতে তাদের রাজনৈতিক অস্তিত্ব কিভাবে কেড়ে নিচ্ছে বিজেপি সেইটা চিঠিতে বলেছিলেন, এবং এখন আপনারা চুপ আছেন কেন সে জানতে চেয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই চিঠিরও উত্তর নীতিশ কুমার দেননি, তার বদলে দলের কার্যকারী সভাপতি সঞ্জয় ঝা দিয়েছেন, টুইটেই দিয়েছেন। তো তিনি যাই লিখে থাকুন, কিন্তু একটা ব্যাপার তো পরিষ্কার, নীতিশ কুমার একটা চিঠির উত্তর দিতে পারবেন না। যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি না পারেন, তার তো আনুষঙ্গিক অনেক মানুষ তার কাছে থাকেন, অনেক কাজ করেন, তার অফিস আছে, সে অফিস থেকেও তো উত্তর দেওয়া যেতে পারত, কিন্তু দেওয়া হয়নি। না দিয়ে সঞ্জয় ঝা বলছেন। অরবিন্দ কেজরিওয়াল চিঠি লিখেছেন বিহারের মুখ্যমন্ত্রীকে, আর সঞ্জয় ঝা হচ্ছে একটা দলের, একটা ক্ষমতাসীন রাজনৈতিক দলের কার্যকরী সভাপতি মাত্র, তিনি উত্তর দিচ্ছেন, যেটা দৃষ্টিকটু বলে আমাদের মনে হয়েছে। অন্যদিকে ইনভেস্টার সম্মেলনে গেলেন না, চিঠির উত্তর দিলেন না, তারপরই ঘোষণা করা হলো যে আগামীকাল, অর্থাৎ আজ যখন আপনারা প্রভাতী আমার অনুষ্ঠানটা দেখবেন, এই প্রভাতী অনুষ্ঠানে আপনারা দেখতে পাবেন আজ থেকে তিনি যাত্রা শুরু করছেন দলিত আদিবাসী সমাজ, পিছিয়ে পড়া সমাজের ন্যায়ের দাবিতে এবং মহিলাদের সম্মানের নিয়ে বার্তা নিয়ে তিনি একটা যাত্রা শুরু করবেন এবং সমগ্র বিহার জুড়ে তিনি করবেন। অনেক আগেই ঠিক ছিল, 19 তারিখ থেকে যাওয়ার কথা ছিল, সেটা না গিয়ে 23 তারিখ থেকে যাচ্ছেন। তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে নীতিশ কুমার এই যে চুপ করে গেলেন, নীতিশ কুমার যখন কোনো বড় সিদ্ধান্ত নেন তখন চুপ করে যান। নীতিশ কুমারের নীরবতা বুঝিয়ে দেয় যে তিনি কোনো বড় সিদ্ধান্ত নিতে চলেছেন। আম্বেদকর ইস্যুটা সামনে আসার পরেই নীতিশ কুমার হঠাৎ করতে অন্তরালে চলে গেলেন। এই অন্তরালে চলে যাওয়াটার পেছনেও একটা বড় একটা কারণ রয়েছে। নীতিশ কুমার দুদিন ধরে বললেন শরীর খারাপ, তিনি ইনভেস্টার সম্মেলনে এলেন না, অথচ এই নীতিশ কুমারকে দেখা যাচ্ছে 23 তারিখ থেকে, অর্থাৎ আজ থেকে তিনি যাত্রায় বেরোচ্ছেন, মহিলাদের সম্মানের যাত্রা, এবং তিনি কি করেছেন সেসব বার্তা নিয়ে গোটা বিহার জুড়ে তিনি যাত্রা শুরু করতে চলেছেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে মনে করা হচ্ছে যে বড় কোনো সিদ্ধান্ত নীতিশ কুমার নিতে চলেছেন, কারণ তার যে আদর্শ, তিনি যাকে দেখে রাজনীতি করেছেন তার অপমান তিনি সহ্য করবেন না, এটা তিনি অন্তরালে থেকে, নিশ্চুপ থেকে, নীরব থেকে প্রমাণ করেছেন, প্রমাণ দিচ্ছেন বারবার। এবং যখনই নীতিশ কুমার নীরব হয়ে যান তখনই কিন্তু খুব সংকটের দিকে এগিয়ে যান। নীতিশ কুমার একটা কথা বলেন যে আমার রাজ্যে ডেপুটি সিএম চেঞ্জ হয়, উপমুখ্যমন্ত্রী চেঞ্জ হয়, কিন্তু মুখ্যমন্ত্রী যে থাকেন তিনিই থাকবেন। ঠিক আজকে অর্থাৎ 22শে ডিসেম্বর, যে তখন আমি ভিডিওটি করছি, 22শে ডিসেম্বর সন্ধ্যায় জেডিইউর যে ফেসবুক আছে সেখানে একটা পোস্টার দেওয়া হয়েছে। সেই পোস্টারটাতে বলা হয়েছে যে বিহার মানে নীতিশ কুমারের কোনো বিকল্প নেই। ছবি দিয়েছেন এবং ছবিটা দিয়েছেন আম্বেদকরের স্টাইল। আম্বেদকর যেমন আঙুল তুলে কথা বলতেন, ঠিক সেই স্টাইলে কথা তিনি এই ছবিটা দিয়েছেন। তার মানে তিনি বুঝিয়ে দিয়েছেন যে আম্বেদকরকে যারা অপমান করেছেন তাদেরকে তিনি ছেড়ে কথা বলবেন না, তাদের বিরুদ্ধে তিনি যাচ্ছেন। প্রসঙ্গত এ প্রসঙ্গে আরও বলে দেওয়া যায় যে
হঠাৎই দেখা গেল যে কিষানগঞ্জের সভাতে ছিলেন তেজস্বী যাদব, আরজেডি নেতা তেজস্বী যাদব। তিনি হঠাৎ করতেই মাঝপথেই সেই সভা শেষ করে তিনি পাটনা ফিরে এসেছেন এবং পাটনা ফিরে আসার পর তিনি একটা দলের বিধায়কদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়েছেন যে 25শে ডিসেম্বর যে ছুটি, ক্রিসমাসের যে ছুটি, এই ছুটি তারা যেন কোথাও রাজ্যের বাইরে কোথাও না যান, অর্থাৎ বিহার ছাড়তে নিষেধ করা হয়েছে এবং বিহারের মধ্যেই থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে যে সেসব একই সঙ্গে জেডিইউ নেতাদেরও এই বার্তা দেওয়া হয়েছে যে শীতকালীন যে ছুটি, উইন্টার যে সেশনে যে ছুটি আছে, সেই ছুটি যেন উপভোগ করতে তারা বিহারের বাইরে চলে যায়, বিহারেই তাদেরকে থাকতে হবে। মনে করা হচ্ছে এই নির্দেশের পেছনে একটা বড় কারণ লুকিয়ে আছে। কি সেই কারণ? তাহলে কি নীতিশ কুমার এনডিএ জোট ছাড়ছেন? নীতিশ কুমার এনডিএ জোট ছেড়ে দেবেন যদি কংগ্রেসের পক্ষ থেকে তাকে প্রধানমন্ত্রী অফারটা আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়, এটাও শোনা যাচ্ছে। সব মিলিয়ে বিহারের রাজনীতিতে একটা জগা খিচুড়ি পাকছে। বিহারের রাজনীতিতে একটা পরিবর্তনের হাওয়া এসেছে। আম্বেদকরের এই ইস্যুটা নীতিশ কুমারের কাছে সবচেয়ে বড় ইস্যু। নীতিশ কুমারকে বাঁচার একটা পথ খুঁজে দিয়েছে। নীতিশ কুমারকে নরেন্দ্র মোদী সরকারের উপর থেকে সমর্থন তোলার একটা ইঙ্গিত দিচ্ছে এবং তার যে স্বপ্ন, সেই স্বপ্নটাও সাকার হওয়ার দিকে ইঙ্গিত দিচ্ছেন। তার স্বপ্ন হচ্ছে তিনি দেশের একবার হলেও প্রধানমন্ত্রী হবেন, একদিনের জন্য প্রধানমন্ত্রী হবেন। সেটা মনে হয় সম্ভবত তার সময় এসে গেছে। নীতিশ কুমারের এই পরিণতি, নীতিশ কুমারের এই বার্তা এটা স্পষ্ট করছে যে আগামী 15ই জানুয়ারির মধ্যেই বড় কোনো ঘটনা ঘটতে পারে বিহারের মাটিতে। বিহারের পলিটিক্সে বিরাট পরিবর্তন আসতে পারে 15ই জানুয়ারির আগে। এটা হচ্ছে আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত যে খবর এসছে তার সূত্রে বললাম। হবে কি হবে না সেটা ভবিষ্যৎ বলবে। তবে এটুকু বলতে পারি, বিহারের রাজনীতিতে একটা পরিবর্তনের হাওয়া এসেছে। সেই হাওয়াতে কে ভেসে যাবে আর কে আবার নতুন উপমুখ্যমন্ত্রী হবে তা এখন বলার অপেক্ষা রাখে না। কিন্তু বিহারের রাজনীতিতে যে পরিবর্তন আসছে সে নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা কি বলেন? আপনাদের মতামতের